শুধু দাম বেড়েই চলেছে। একদিকে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, গ্যাসের দাম বাড়ছে, যার জন্য মধ্যবিত্তের হেঁসেলে টান পড়েছে। এবার যে প্রশ্ন দাঁড়ালো, তাতে করে কি মধ্যবিত্তের স্বাস্থ্য পরিষেবায়ও কোথাও গিয়ে টান পড়বে? কারণ হাসপাতালে, বেসরকারি হাসপাতালে বলা ভালো, বেডের দাম বাড়তে চলেছে। আমরা জানি বেসরকারি হাসপাতাল মানেই সেই চড়া দাম, অনেকে ভয় পান বেসরকারি হাসপাতালে যেতে। কিন্তু তাহলে স্বাস্থ্য পরিষেবার কি হবে? পরিকাঠামো উন্নতি তো অবশ্যই থাকছে, কিন্তু সাধারণ যারা মধ্যবিত্তরা রয়েছেন তারা কি বেসরকারি হাসপাতালে যেতে পারবেন? এরই উত্তর আজ খোঁজার চেষ্টা আমরা করব, অবশ্যই আলোচনা করব। তার আগে আপনাদের প্রতিবেদন দেখাবো, ফিরছি আলোচনায়। সরকারি হাসপাতালে উপচে পড়া রোগীর ভিড়, তাই অনেকেরই ভরসা বেসরকারি হাসপাতাল। অভিযোগ, সেখানে আবার বিল মেটাতে গিয়ে সর্বশান্ত হওয়ার জোগাড়। কিন্তু করোনা পর্বে সেখানে চিকিৎসা পরিষেবা নিয়ে কিছুটা হলেও ছিল স্বস্তি। স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের নির্দেশিকা মেনে গত 2 বছর বেড ভাড়া বাড়েনি। করোনা পর্ব কিছুটা স্বাভাবিক হতেই মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা। বেসরকারি হাসপাতালে আরো দামি চিকিৎসা পরিষেবা। স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন এক নির্দেশিকায় জানিয়েছে, বছরে একবার বেড ভাড়া বাড়াতে পারবে বেসরকারি হাসপাতাল। ভাড়া বাড়ানো যাবে 10% পর্যন্ত। এতেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। অনেকেই বলছেন, প্রতি বছর এভাবে বেড ভাড়া বাড়লে তা নাগালের বাইরে চলে যাবে। আজকে একটা নার্সিংহোমে ভর্তি হতে গেলে যে কোনো ট্রিটমেন্টের জন্য মিনিমাম 4-5 লাখ টাকা বিল ধরিয়ে দিচ্ছে হাতে। তাতে কি আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি ট্রিটমেন্টের আগেই তো মরে যাওয়া উচিত? আর চিকিৎসা এমন একটা জায়গা যেখানে আমি কোনো মাত্রা দিতে পারবো না, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই আমাদের পক্ষে এটা অসুবিধাজনক, এটা চিন্তার বিষয়। মানুষ চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব খরচে ঘটিবাটি পর্যন্ত বিক্রি করতে হচ্ছে। তার উপরে এই যে 10% বৃদ্ধি যেটা বলা হচ্ছে, এটা অত্যন্ত অমানবিক, অন্যায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বেসরকারি হাসপাতালে বেড ভাড়া বাড়ছে, তবে বেশ কিছু ক্ষেত্রে লাগামও টানা হয়েছে। রোগীর পানীয় জলের জন্য কোনো টাকা নেওয়া যাবে না। ক্রিটিক্যাল কেয়ারে আরএমও চার্জ নয়। এর জন্য বেসরকারি হাসপাতালগুলিকে সতর্কও করা হয়েছে। আইসিইউতে রাইলস টিউব, ক্যাথিটারের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না। প্রতি বছরই যে তাকে বেড চার্জ বাড়াতে হবে তার কোনো মানে নেই। তো এখানে সাধারণ মানুষ যারা ক্যাশ পেশেন্ট যারা, তাদের পক্ষে কিন্তু এটা একটু আনবিয়ারেবল হয়ে যেতে পারে। স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের নয়া এই নির্দেশিকার পর সিংহভাগ বেসরকারি হাসপাতাল যদি বেড চার্জ বাড়ায়, তাহলে স্বাভাবিকভাবেই অসুবিধার সম্মুখীন হবেন সাধারণ মানুষ। ক্যামেরা শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে ওঙ্কার সরকার, নিউজ 18 বাংলা, কলকাতা। তাহলে বোঝা গেল, স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের তরফে যে নির্দেশিকা রয়েছে, অর্থাৎ এসেছে যে বড় জোর একবার এবং সর্বোচ্চ 10% পর্যন্ত বেড ভাড়া বাড়াতে পারে বেসরকারি হাসপাতাল। এখানেই প্রশ্ন, মধ্যবিত্ত অর্থাৎ সাধারণ মধ্যবিত্ত যারা, তারা কি করবেন? কারণ অনেক সময় আমরা দেখেছি সরকারি হাসপাতালে পরিষেবা পাওয়া যায় না, মানে সেখানে বেড ফাঁকাই থাকে না, এত ভিড়। সেই ভিড় এড়ানোর জন্য অনেকে বেসরকারি হাসপাতালে যান। কিন্তু এভাবে যদি ভাড়া বাড়ে, তাহলে তো নাগাল পাওয়াই প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। আমরা এর উত্তর খুঁজবো। আমার সঙ্গে দুজন এই মুহূর্তে রয়েছেন, অবশ্যই তাদের সঙ্গে পরিচয় করাবো। দুজন চিকিৎসক রয়েছেন, প্রথমেই পরিচয় করাবো। সার্ভিস ডক্টরস ফোরাম সম্পাদক সজল বিশ্বাস আমার সঙ্গে রয়েছেন, এবং তার পাশাপাশি রয়েছেন ভাইস চেয়ারম্যান মেডিকা কুণাল সরকার আমার সঙ্গে রয়েছেন। ডক্টর সরকার এবং ডক্টর বিশ্বাস, দুজনকেই স্বাগত এই অনুষ্ঠান এবং নিউজ 18 স্পেশালে। আজকের উত্তর খোঁজা, সাধারণ মধ্যবিত্ত তাদের কাছে কি কোথাও গিয়ে নাগালের বাইরে হয়ে যাচ্ছে বেসরকারি হাসপাতাল? কুণাল সরকার রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর সরকার, একটা বিষয় জানবার চেষ্টা করব। যখন আমরা দেখেছি সাধারণ মধ্যবিত্ত মানুষজন যখন বেসরকারি হাসপাতালের নাম নেন, তখন তারা কোটানকোট কোথাও গিয়ে বলেন যে ডাকাত। আর এই যে আজকে দাম বাড়ার কথা ঘোষণা করা হলো, যে ভাড়া বাড়তে পারে ঘোষণা করা হলো, তারপর এই ডাকাতির যে বিষয়টা, এটা আরো নাকি বাড়তে পারে তারা মনে করছেন। আপনি একজন বেসরকারি হাসপাতালের প্রশাসক হিসেবে কি দেখছেন, কিভাবে বলবেন এই বিষয়টিকে? দেখুন, কথাটা হলো, আপনি তো একটা মোটামুটি একটা মিশ্র এবং কখনো কখনো একটা নির্মম অর্থনীতির মধ্যে বাস করি। তো আমরা 30 টাকার পেট্রোলটা 120 টাকায় বিক্রি করি। আমরা অনায়াসে মেনে নিই যে আমার সবজি, আমার খাদ্যপণ্যের ক্ষেত্রে আমার 20% মুদ্রাস্ফীতি হতে পারে। আমরা অনায়াসে মেনে নিই যে আমাদের সাধারণ রেট অফ ইনফ্লেশন ইজ মোর দ্যান 8%, 7.5%।
তো এইটা মাথায় রাখুন, যারা বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা দিচ্ছে, আমরা খেয়াল খুশির মতো তাদের চোর বলি, ডাকাত বলি, যাই বলি না কেন, সেটা আপনারা যে সম্মান আমাদের দেবেন আমরা সেই সম্মানটাই মাথায় করে নেব। কিন্তু প্রশ্ন হলো যে একটা বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাকেও বাস্তব পৃথিবীতে পা রেখে চলতে হয়। সো উই আর গাইডেড বাই রিয়ালিটি। গভর্নমেন্টের যদি তার বিবেকে না বাঁধে যে 30 টাকার পেট্রোলটা 120 টাকায় বিক্রি করতে, তো সেখানে আমরাও কি সেই বাস্তবের বাইরে? আমরা সেই বাস্তবের বাইরে নই। আমরা একজন ডাক্তার হিসেবে আমরা কখনোই চাই না যে মানুষকে কাছে স্বাস্থ্যটা একটা পণ্য হিসেবে পৌঁছক। এই তো আমাদের রাজ্যে আমরা প্রতিটা মানুষের জন্য একটা ইউনিভার্সাল হেলথ কেয়ার বা স্বাস্থ্যসাথী প্রোগ্রাম করেছি। আজকে আমি একজন চিকিৎসক হিসেবে চাই যে এন্টায়ার পপুলেশনটা আজকে একটা ইউনিফর্ম হেলথ স্কিমের মধ্যে আসুক। যদি এসে যায় তাহলে তো আপনাকে চিন্তা করতে হচ্ছে না যে রেটটা 10% বাড়লো কি 9.5% বাড়লো কি 6% বাড়লো। আজকে এই প্রশ্নটা কেন হচ্ছে? কারণ আমরা যেটা চাইছি সেটা করে উঠতে পারছি না বলে। আর যখনই আমরা চিকিৎসার একটা অংশকে বাজারে ছেড়ে দেবো, তখন সেটা বাজার অর্থনীতির নিয়মে এটা গাইডেড হবে। আর কমিশন যে কথাটা বলেছেন, জাস্টিস অসীম ব্যানার্জি যে কথাটা বলেছেন, তার বক্তব্য, তার কনসার্ন, ডেফিনেটলি তার মধ্যে অনেক সংবেদনশীলতা এবং লজিক আছে। কিন্তু আমি একটা অনুরোধ তাকে করব, সেটা হলো যে তিনি নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা করে 10% কথাটা বলেছেন, কিন্তু তিনি তার একটা ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিস বা স্টাডিও দেখান যে আমরা এইভাবে বসে এই হিসেব নিকেশ করে দেখেছি, সেটা 10% না হয়ে 8% হতে পারতো, 10% না হয়ে 12% হতে পারতো, 5% হতে পারতো। যে ইন ম্যাটার অফ কস্টিং অ্যান্ড ইকোনমিক্স আমাদের সিদ্ধান্তগুলো হঠাৎ একটা ভেবে নেওয়া বা ছুঁড়ে নেওয়া ফিগারের উপর না নির্ভর করে আমরা যদি বলি যে হ্যাঁ আমরা এটাকে ভেবেচিন্তে দেখে শুনে কস্টিং এক্সারসাইজ করে আমরা এই ফিগারটাতে এসেছি, তাহলে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এবং সাধারণ মানুষের কাছে সেটা অনেক অ্যাকসেপ্টেবল হতো। আমি চাই আগামীকাল সকালে একটা মানুষকে যেন পকেট থেকে 1 পয়সা তার স্বাস্থ্যের জন্য খরচা করতে না হয়। কিন্তু আমি আপনি সেই স্বর্গেতে ঘুম ভেঙে উঠবো না কাল সকালে। আমার স্বাস্থ্য ব্যবস্থা 40% প্রাইভেট সেক্টরে থাকবে। তাহলে প্রাইভেট সেক্টর যারা পরিষেবা দিচ্ছে তাদেরও কাছে আমরা দেখাই। এখন যদি 8% যুক্তিযুক্ত হয়, আমি যদি 10% চাই, আমি ভুল। বাট লেট দেয়ার বি অ্যান অ্যানালিসিস, অ্যান এক্সারসাইজ, এবং সেটা যদি তিনি সবাই সামনে রাখেন, যেটা বললাম যে কোনো তো বাধ্যবাধকতা নেই যে 10% প্রতি বছর হতে হবে, কম হতে পারে, কিন্তু তার ভিত্তিটা কি? আমি যে চিন্তা ভাবনাটা করছি সেই অ্যানালিসিসটা কিভাবে এসছে, কোন অর্থনীতিবিদ বা কোন কস্টিং এক্সপার্টরা এই কস্টিংটা করেছেন, এটা জানতে পারলে সবার মনে বিশ্বাসযোগ্যতাটা খানিকটা বাড়বে। একেবারে আমি ডক্টর বিশ্বাসের কাছে আসবো। ডক্টর বিশ্বাস, ডক্টর সরকার যেরকম বলছিলেন যে সেটা 10%-এর জায়গায় যদি সেটা 8% হয়, সেই ভিত্তিটা আমাদের জানতে হবে এবং সেই যাচাইটা আমাদেরকে করতে হবে, বুঝতে হবে। কিন্তু কোথাও গিয়ে ডক্টর বিশ্বাস, সাধারণ যারা মধ্যবিত্ত তাদের কাছে তো এত কিছু বিচার করার বা এত কিছু যাচাই করার মতো পরিস্থিতি নাও থাকতে পারে। তারা তো জানেন যে আমি সরকারি হাসপাতালে যাচ্ছি, আমি বেড পাচ্ছি না, বেড সেখানে পুরো ফুল, আমি বেসরকারি হাসপাতালে যাচ্ছি যেখানে আমার বেডের ভাড়া বাড়ছে। কি করবেন তাহলে তারা? সমস্যার জায়গা সেখানেই। অ্যাকচুয়ালি আমাদের সরকারি পরিষেবা বা পরিকাঠামো যেভাবে সংকুচিত হয়েছে, সেই জায়গা থেকেই প্র্যাকটিক্যালি মানে আজকে সমস্যার সূত্রপাত। তা না হলে হয়তো এত কথা হয়তো উঠতো না। আমরা যদি আজ থেকে 30-40 বছর আগে চলে যাই, তাহলে দেখা যাবে যে আমাদের রাজ্যে কটা মাত্র হাতে গোনা প্রাইভেট হসপিটাল ছিল বা কর্পোরেট হসপিটাল একটা দুটো ছিল, তার বেশি কিন্তু ছিল না। তারপরে গ্র্যাজুয়ালি যখন আমাদের সরকারি হাসপাতাল সংকুচিত হয়েছে, পরিষেবার মান যখন নিম্নগামী হয়েছে, পাশাপাশি সেখানে কিন্তু আজকে ঝাঁ চকচকে 5 স্টার 7 স্টার সহ যেসব চকচকে যেসব কর্পোরেট হাসপাতালগুলো গজিয়ে উঠেছে,
এখানে কোশ্চেন হচ্ছে গভর্নমেন্টের অ্যাটিটিউডটা অবশ্যই এখানে প্রয়োজন দেখা দরকার রয়েছে, কারণ গভর্নমেন্ট আজকে স্বাস্থ্যের দায়িত্ব নেবে কি নেবে না। আজকে একটা ওয়েলফেয়ার স্টেট ইন্ডিয়া, এখানে স্বাস্থ্যের দায়িত্বটা সরকারের, কারণ সরকার সেই দায়িত্ব আজকে নিচ্ছে না বলে আজকে কর্পোরেট হসপিটাল গুলো গজিয়ে উঠেছে। এখানে আমি একটা জিনিসই বলবো, কোনো কর্পোরেট হসপিটাল বা কোনো বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে আমার কোন রকম কোনো হিংসা বা কোনো বেশ কিছু নেই, আমি তাদেরকে সম্মান জানিয়েই বলছি। একটা হসপিটাল যিনি আজকে তৈরি করছেন, তারপর 2 বছরের মধ্যে দেখা যাচ্ছে আরেকটা হসপিটাল তৈরি হচ্ছে, তাহলে এই যে হচ্ছে তার মানে সেখানে একটা লাভের একটা বড় জায়গা রয়েছে। তাহলে সেই লাভটা সরকার কি প্রতি বছরই তাকে আরো বেশি বেশি লাভ করার সুযোগ শুধু করেই যাবে, আর মানুষ কি প্রতিনিয়ত শুধুমাত্র বঞ্চিতই হবে, সেই কোশ্চেনটাই শুধু আমাদের কাছে রয়েছে। তাহলে এখানে যেখানে আজকে একটা লাভের সুযোগ রয়েছে, লাভ করছে তারা, তারপরেও আবার 10% আজকে এই বেড ভাড়া বাড়ানো কোন যুক্তিতে? এবং এখানে শুধু তো বেড ভাড়া নয়, অন্যান্য যেসব তার ইনভেস্টিগেশন রয়েছে বা তার যে মেডিসিন রয়েছে, মেডিসিনের পারপাসে প্রায় 70 থেকে 80% টাকা খরচ হয় একটা রোগী। তাহলে সেখানে একটা হিউজ অ্যামাউন্ট সেখানে খরচ হচ্ছে। মেডিসিনের আজকে কোন রকম কোনো নিয়ন্ত্রণ নেই দামের উপরে, সমস্ত বিনিয়ন্ত্রিত হয়ে গেছে। সেখানে আজকে মানুষ মরে যাচ্ছে মেডিসিন কিনতে গিয়ে। সেখানে আজকে যদি বেডের ভাড়াটুকুও যদি আবার বাড়াতে থাকে, যেখানে 4,000, 5,000, 10,000 করে একটা বেডের ভাড়া রয়েছে, তার উপরে 10% যদি বাড়তে থাকে, তাহলে কি হিউজ পরিমাণ বাড়ে। তাহলে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা অন্তত খানিকটা হলেও চিকিৎসার সুযোগ যাদের ছিল, সেটুকুও কিন্তু আজকে তারা বঞ্চিত হবে। অর্থাৎ এই যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি মনে করি এটা অত্যন্ত অমানবিক অন্যায় সিদ্ধান্ত। কারণ এক স্বাস্থ্য কখনো ব্যবসা তো অবশ্যই, আজকে যেহেতু গভর্নমেন্ট তাকে আজকে পরিষেবা থেকে ব্যবসায় পরিণত করেছে, পণ্যে পরিণত করেছে, গভর্নমেন্টই তাই। কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে স্বাস্থ্যের মতো একটা ব্যবসা, এটা অত্যন্ত সংবেদনশীল একটা জায়গা, অত্যন্ত একটা মানবিক জায়গা। এই মানবিক জায়গাগুলো কিন্তু আজকে স্বাস্থ্য নিয়ে যারা ব্যবসা করছে তাদের কিন্তু দেখা উচিত, এবং তাদের আজকে এই যে বৃদ্ধি যেটা হচ্ছে সেটা মানুষের পকেটে সেটা পারবে কি পারবে না সেটা দেখেই কিন্তু সেটা করা উচিত ছিল। এমনিতেই আমাদের দেশের স্ট্যাটিস্টিক বলছে আমাদের দেশের মানুষের আউট অফ পকেট এক্সপেন্ডিচার হেলথের জন্য হচ্ছে মোর দ্যান 70%, যেটা হচ্ছে গোটা বিশ্বের মধ্যে হাইয়েস্ট। এর থেকে বেশি আউট অফ পকেট এক্সপেন্ডিচার পৃথিবীতে কোথাও নেই। তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে যদি এরকম বেডের ভাড়া বাড়তে থাকে, তাহলে মানুষের আউট অফ পকেট এক্সপেন্ডিচার কোথায় গিয়ে দাঁড়াবে আগামী 2-1 বছরের মধ্যে? এই জায়গাগুলো কিন্তু আজকে ভাবতে হবে। এবং আমরা আবেদন জানাচ্ছি সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে, যারা স্বাস্থ্য নিয়ে ব্যবসা করছে তাদের কাছেও, মানবিকতার কাছেও আমরা আবেদন জানাচ্ছি, তারাও লাভ করুন, কিন্তু মানুষকে বাঁচিয়ে রেখে লাভ করুন। কারণ মানুষ যদি মারা যায়, কালকে কিন্তু স্বাস্থ্য নিয়ে ব্যবসাও করা যাবে না। সেই জায়গাটাও কিন্তু আমরা আবেদন জানাচ্ছি। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, একটা ওয়েলফেয়ার স্টেটের দায়িত্ব তারা নেই, একটা ওয়েলফেয়ার স্টেটের সরকারের সম্পূর্ণ দায়িত্ব। একটা প্রাইমারি লেভেলের সার্ভিস থেকে শুরু করে টার্সিয়ারি লেভেল পর্যন্ত সমস্ত সমস্ত স্বাস্থ্যের দায়িত্ব সরকারের, সেই দায়িত্ব আজকে সরকার নেই। তাহলেই কিন্তু এই যে প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নগুলোর মীমাংসা তখনই একমাত্র হতে পারে, এবং তখনই সেটা হওয়া সম্ভব। সেই আবেদন আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে সরকারের কাছে আমরা রাখছি। একদম একদম ডক্টর বিশ্বাস এবং ডক্টর সরকার দুজনকেই আমি সাথে থাকার জন্য অনুরোধ জানাবো। একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি, আমরা সোশ্যাল মিডিয়াতে আপনাদের কাছেই প্রশ্নটা করেছিলাম যে বেসরকারি হাসপাতালে মধ্যবিত্তের চিকিৎসা কি অসম্ভব হয়ে উঠছে? তাতে হ্যাঁ বলছেন 94%, না বলছেন 6%। অর্থাৎ দুজন চিকিৎসকের সঙ্গে আমার কথা হচ্ছিল, ডক্টর বিশ্বাস এবং ডক্টর সরকার। তার ডক্টর বিশ্বাস যেরকম বললেন, কোথাও গিয়ে লাভ এই দিকটা কি একটু বেশি মাথায় রাখা হচ্ছে, ব্যবসার দিকটাকে একটু বেশি মাথায় রাখা হচ্ছে। এবং আরো একটা প্রশ্ন, পরিকাঠামো পরিষেবা দুটোই উন্নতির পথে এবং দুটোই আমরা ভালো পাবো এই আশা নিয়ে বেসরকারি হাসপাতালে যাওয়া, কিন্তু সেই যাওয়াটা কি শুধুমাত্রই বড় লোকদের জন্য? এই প্রশ্নগুলো উঠছে, আর এই প্রশ্ন নিয়ে আমি ফিরবো। আমার সঙ্গে উত্তর দেওয়ার জন্য রয়েছেন ডক্টর বিশ্বাস এবং ডক্টর সরকার, দুজনকেই থাকার জন্য অনুরোধ করবো। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন আপনারাও। ফিরে এলাম বিরতির পর, এবার সরাসরি আলোচনায় চলে যাব। আমার সঙ্গে ডক্টর কুণাল সরকার রয়েছে। কুণাল সরকারের কাছে আমি এই মুহূর্তে যাব একবার। ডক্টর সরকার, এই যে ভাড়া বাড়লো, তাতে করে আমরা কোথাও গিয়ে, অর্থাৎ সাধারণ মধ্যবিত্ত তারা কোথাও গিয়ে ভাবছেন যে আমি উন্নত পরিষেবা পাবো, উন্নত পরিকাঠামো পাবো, কিন্তু সেখানে গিয়ে একটা প্রশ্ন আসছে নাকি, তাহলে কি সেই পরিকাঠামো এবং পরিষেবা পাওয়াটা শুধুমাত্র বড় লোকদের জন্য? দেখো, আমার মনে হয় জিনিসটাকে এত আবেগপ্রবণ না করে দিয়ে বা ওভার সিম্পলিফাই না করে দিয়ে একটু কয়েকটা কথা যদি আমরা একটু বুঝি, সুবিধা হবে।
প্রথমত হাসপাতালে আজকের দিনে আমরা, সজলবাবু কয়েকটা কথা বলছিলেন, আমি একটু তার স্ট্যাটিস্টিক্যাল কারেকশন করি যে আমরা প্রাইভেট হসপিটাল, প্রাইভেট হেলথ কেয়ার বলতে আমরা সবসময় যেন ভাবি সবাই বড় বড় কর্পোরেট হসপিটাল, আদৌ তা নয়। প্রাইভেট হেলথ কেয়ারের কর্পোরেট সেকশন ইজ লেস দ্যান 15%। 85% প্রাইভেট হেলথ কেয়ার হচ্ছে যারা মিডল অ্যান্ড স্মল সেক্টর, তারাই হচ্ছে আদর্শ, তারাই হচ্ছে আদত প্রাইভেট হেলথ কেয়ার সংখ্যায়। তারা কর্পোরেট থেকে তার আয়তন অনেক বেশি। দ্বিতীয় কথা হলো যে পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের ভারতের একমাত্র মেজর স্টেট যেখানে গভর্নমেন্ট সেক্টরে প্রায় 60% বেড এবং চিকিৎসা হয়, প্রাইভেট সেক্টরে অ্যাবাউট 40% হয়। প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট সেক্টরের থেকে আকার আয়তনে ছোট, আমরা একমাত্র রাজ্য যেখানে এটা হয়। আর আমরা যদি গড়পড়তা প্রাইভেট সেক্টরের কথা ভাবি, আজকে পার 100 পেশেন্টস যারা প্রাইভেট সেক্টরে চিকিৎসায় আসেন তার 70% তারা আইদার গভর্নমেন্ট স্কিম, যেমন ধরুন তারা স্বাস্থ্যসাথী বা ওয়েস্ট বেঙ্গল হেলথ কেয়ার বা টিপিএ, তাদের কস্ট কিন্তু বাধা আছে। সেখানে হাসপাতাল যদি বিরাট ইচ্ছেও করে যে আমি 100 টাকা না নিয়ে 300 টাকা নেবো, তা নেওয়ার সেখানে কোনো উপায় নেই। এবারে যেটা খুব সঙ্গত প্রশ্ন সেটা হলো বাকি যে 30% যারা ইন্স্যুরেন্স কাভার্ড নন এবং যাদের আজকে ক্যাশ টাকা দিয়ে বা পার্সোনাল ফাইন্যান্স দিয়ে চিকিৎসাটা করতে হচ্ছে, এটা আমাদের সবার প্রশ্ন। এখানে কোনো দলাদলি বা পক্ষ বিপক্ষের প্রশ্ন নেই যে এন্টায়ার এই ভাড়া বাড়লো, দাম বাড়লো, রেট বাড়লো, তাহলে এন্টায়ার চাপটা কার উপরে গিয়ে পড়ছে? পড়ছে সেই 30%-এর উপরে যারা কিনা ডক্টর সরকার বুঝতে পারছি, পুরো বিষয়টাই বুঝতে পারছি, কিন্তু কোথাও গিয়ে তো সাধারণ মধ্যবিত্ত তাদের উপরেই কোপটা পড়ছে। আমি ডক্টর বিশ্বাসের কাছে আসি, তাহলে এই যে গোটা ব্যবস্থাটা আজকে হলো, এই যে এই দামটা, ভাড়াটা বাড়লো, এবার তাহলে মধ্যবিত্তরা কি করবে? মধ্যবিত্ত, সাধারণ মধ্যবিত্তদের এই প্রশ্ন, কি করবেন তারা? ডক্টর বিশ্বাস, ডক্টর বিশ্বাস শুনতে পাচ্ছেন আপনি? না, সম্ভবত ডক্টর বিশ্বাসের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি ডক্টর সরকারের সঙ্গেও কথা বললাম, অর্থাৎ আজকের যে আলোচনা পর্ব, কোথাও গিয়ে উত্তর খোঁজার চেষ্টা করলাম যে সাধারণ মধ্যবিত্ত তারা কি তাহলে বেসরকারি হাসপাতালের যে পরিষেবা, সেই পরিষেবা তারা পাবে, অর্থাৎ তাদের নাগালের মধ্যে কি? কিন্তু কোথাও গিয়ে উত্তরটা হ্যাঁ আমরা কিন্তু পেলাম না। অবশ্যই যাদের যা পরিস্থিতি তারা সেই পরিস্থিতি কাটিয়ে উঠে নিশ্চয়ই তাদের পরিষেবা তারা পাবেন, কিন্তু হ্যাঁ উত্তরটা কোথাও গিয়ে আসলো না। অবশ্যই পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, উত্তর খোঁজার চেষ্টা করব আমরা